আছে, কথাটা দেখা করার আগেই তোমাকে বলা উচিত ছিল, কারণ তুমি আমার বউ। আমি প্রাক্তনের সাথে দেখা করব, এটা যেন তোমার ভালো লাগার কথা না। তাহলে এখন কেন জানালেন? কারণ আমি নিজেকে তোমার কাছে ক্লিয়ার রাখতে চাই। সারা পৃথিবী আমাকে ভুল বুঝলেও আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু মা এবং তুমি এই দুজন নারী আমাকে ভুল বুঝলে আমি নিতে পারবো না। অর্ষা আর বলার মতো কিছু খুঁজে পেল না, চুপ করে রইল। মাঝে মাঝে তার মনে হয় যে সে আহনাবকে বুঝতেই পারে না, আবার মাঝে মাঝে মনে হয় এই মানুষটা তাকে ভীষণ ভালোবাসে, ভীষণ। অর্ষাকে চুপ করে থাকতে দেখে আহনাব জিজ্ঞেস করলো, রাগ করেছ? অর্ষা দৃষ্টি নত করে বসে আছে, দুদিকে মাথা নত করে বলল, না, ব্যথা করছে। আহনাব অস্থির হয়ে বলল, ব্যথা করছে মানে? ব্যথা পেলে কি করে? আমি আগে বলনি কেন? কোথায় ব্যথা পেয়েছ দেখে? অর্ষা নরম কণ্ঠে বলল, বুকে। মনে হচ্ছে আপনার শূন্যতা অনুভব করছি, অস্থির লাগছে ভীষণ। আহনাব হেসে ফেলল, এক হাতে অর্ষাকে জড়িয়ে ধরে কানে ফিসফিস করে বলল, তুমি চাইলে বাসে ফিরে পূর্ণতা দিতে পারি। ভালোবাসেন? ভীষণ। কতটা? যতটা পানিবিহীন জীবন। যদি না থাকি? কোথায় যাব? আমি তো তোমাকে কোথাও যেতে দেব না, কখনোই না। এই যে তোমার হাত ধরেছে, তোমার কি মনে হয় ছেড়ে দেওয়ার জন্য ধরেছে? না, সারা জীবনের জন্য আমি তোমার হাত ধরেছি। বিশ্ব ব্রহ্মাণ্ড জানুক আমি অহংকারী ইগোইস্টিক। শুধুমাত্র এই পৃথিবীর বুকে তুমি জানবে আহনাব চৌধুরী কতটা উতলা, উন্মাদ, বেহায়া তোমার জন্য। অর্ষার গলার ধরে আসছে, কথা বলতে পারছে না, চোখ থেকে পানি পড়ছে। আহনাব অর্ষার ঘাড়ে আলতো করে চুমু খেয়ে বলল, তুমি চাইলেও আমি তোমায় যেতে দেব না। প্রয়োজনে পুরো বিশ্বের সাথে আমি লড়াই করব, তবু তোমায় আমার হয়ে থাকতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। তুমি নিজেও জানো না যে আমি তোমায় কতটা ভালোবাসি জান। অর্ষার শরীর কাঁপিয়ে জ্বর এসেছে, গতকাল রাত থেকেই শরীর হালকা গরম ছিল। বৃষ্টিতে বারান্দায় অনেকক্ষণ ভিজেছিল বলে হালকা হালকা জ্বর অনুভব করলেও খুব একটা আমলে নেয়নি অর্ষা। ভাবতেও পারেনি সেই হালকা জ্বর এমন কঠিন জ্বরে রূপান্তরিত হবে। প্রতিদিন সে সকাল সকাল ঘুম থেকে ওঠে, তবে আজ জ্বরের প্রকোপে উঠতে পারেনি। আহনাবও ডেকে ঘুম নষ্ট করেনি। সকালে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে গেছে। সকালের সময় গড়িয়ে যখন 10টা পার হয়ে গেছে, তখন সাজেদা বেগম কৌতূহলবশতই অর্ষাকে ডাকতে আসেন। এত বেলা অবধি এখনও এই বাড়িতে মেয়েটা ঘুমায়নি। তিনি রুমে এসে দেখেন অর্ষা বেঘোরে ঘুমাচ্ছে এবং ঘুমের ঘোরেই কিছু বলছে। তিনি কাছে গিয়ে ডাকলেন, অর্ষা। অর্ষার জবাবের পূর্বে শরীরে হাত রেখে আটকে উঠলেন তিনি। কপালে গলায় হাত রেখে যার পড়া নাই অবাক হলেন। মাথায় হাত বুলিয়ে আদুরে স্বরে ডেকে বললেন, অর্ষা, এত জ্বর কেন শরীরে? ফোলা ফোলা চোখে মৃদু তাকালো অর্ষা, কাঁপান্বিত স্বরে বলল, আমার ভালো লাগছে না মা। এত জ্বর আমাকে বলনি কেন? আহনাফও তো কিছু বলল না। উনি জানতো না জ্বর বেড়েছে এখন। সাজেদা বেগম আর কথা না বাড়িয়ে নিজেদের পারিবারিক ডাক্তারকে ফোন করে বাড়িতে নিয়ে এলেন। ডাক্তার এসে অর্ষাকে দেখে মেডিসিন দিয়ে গেছে। ওষুধ খাওয়ানোর পূর্বে সাজেদা বেগম রুচিযুক্ত কিছু খাবার ঝটপট বানিয়ে নিয়ে এলেন। এতে খুব একটা কাজ হয়নি। 2 লোকমা খাবার মুখে তুলেই ওয়াশরুমে ছুটে গেল অর্ষা। গড়গড় করে বমি করতে লাগলো। শরীর দুর্বল হয়ে গেছে প্রচণ্ড। সাজেদা বেগম অস্থির হয়ে পড়েছেন। বমি শেষ হলে অর্ষাকে ফ্রেশ করে রুমে এসে মেডিসিন খাইয়ে দিলেন নিজেই। এরপর শুয়ে দিয়ে রুমের আলো নিভিয়ে দিলেন। আলোতে মাথা ব্যথা পারে। যতক্ষণ না অর্ষা ঘুমালো ততক্ষণ তিনি অর্ষার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। আহনাবকে ফোন করে অবশ্য কিছু জানাননি। এতে করে আবার আহনাব সারা দিন দুশ্চিন্তা করবে। তিনি তো মা, তাকে সবার কথাই ভাবতে হয়। আহনাব অফিস থেকে ফেরার আগ পর্যন্ত সারাটিক্ষণ সাজেদা বেগমই অর্ষার পাশে ছিলেন। সময় মতো খাবার, ঔষধ সব খাইয়ে দিয়েছেন, জলপট্টি দিয়েছেন। বিকেলের দিকে যিনি নিজেও অর্ষার সাথে ঘুমিয়ে পড়েছিলেন, আহনাবের ছুটি হয়েছে 5টায়। বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা 6টায় পার হয়েছে। প্রতিদিন এই সময়ে কলিং বেল বাজালে অর্ষার নয়তো সাজেদা বেগম দরজা খুলে দেন। আজ দরজা খুলেছেন আতিক চৌধুরী। বাবাকে দেখে একটু অবাকই হলো সে।
তবে মুখে কিছু বলল না। ভিতরে ঢুকে দরজা লক করতে করতে জিজ্ঞেস করলো, মা কোথায় আব্বু? তোর রুমেই আছে। বউ শাশুড়ি হয়তো গল্প করছে ভেবে আহানাব আর কিছু জিজ্ঞেস করলো না। চাপিয়ে রাখা দরজা খুলে ভিতরে ঢুকে দেখলো পুরো রুম অন্ধকারাচ্ছন্ন। লাইট জ্বালিয়ে দেখলো অর্ষা সাজেদা বেগমকে জড়িয়ে ধরে বুকের মাঝে জড়সড় হয়ে ঘুমিয়ে আছে। সাজেদা বেগমও এক হাতে অর্ষাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছেন। কেন জানি না দৃশ্যটা দেখে আহনাবের ক্লান্ত পরিশ্রান্ত মন ও শরীর দুটোই শীতল হয়ে গেছে। আর মনেই মুচকি হাসলো সে। অফিসের ব্যাগ টেবিলের উপর রেখে কাছে গিয়ে দাঁড়ালো। ঘুম ভাঙলো না কারোরই। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে সে নিজে ফ্রেশ হয়ে নিল। বিভিন্ন শব্দ পেয়ে সাজেদা বেগমের ঘুম ভেঙে গেছে। আহনাব তখন আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল মুছছিল। মাকে ঘুম থেকে উঠছেন দেখে মৃদু হাসলো সে। সাজেদা বেগম জিজ্ঞেস করলেন, কখন এসেছিস? একটু আগে। তুমি উঠলে কেন? এসে ডাকিসনি কেন? বউ শাশুড়ির এত শান্তির ঘুম ভাঙাতে ইচ্ছে করছিল না, তাই। মজা নিস না, মেয়েটা কত অসুস্থ জানিস? আহনাব বিস্মিত হয়ে বলল, অসুস্থ মানে কি হয়েছে? সকালে এসে দেখি জ্বরে শরীর পড়ে যাচ্ছে। তুই একটু খেয়াল রাখবি না? কি বলো? রাতে তেমন কিছু দেখিনি। ডাক্তার ডেকেছিলে? আমায় ফোন করোনি কেন? তুই চিন্তা করবি তাই। ডাক্তার এসে ওষুধ দিয়ে গেছে, কিন্তু কোনো খাবারই খেতে পারছে না। একে তো জ্বরের মুখ, তার উপর আবার যা খাচ্ছে বমি করে দিচ্ছে। এখন জ্বর কেমন? কমেছে কিছুটা। তুই তো নাস্তা করিসনি এখনো। আমি নাস্তা দিচ্ছি, তুই অর্ষাকে ডেকে তোল। সাজেদা বেগম চলে যাওয়ার পর আহনাব গিয়ে পাশে বসলো। মাথায় হাত বুলিয়ে আলতো করে ডাকলো, অর্ষা, এই অর্ষা। অর্ষা ঘুমের ঘোরে তাকালো। আহনাব গালে স্লাইড করে বলল, খুব বেশি খারাপ লাগছে? অর্ষা মাথা ঝাঁকালো। আহনাব অর্ষার কপালে চুমু খেয়ে বলল, আপনি বলনি কেন বলো তো? আমি বুঝিনি এমন হবে। আহনাব অর্ষার মাথায় হাত বুলিয়ে বলল, তুমি তো কিছু বোঝো না, বাচ্চা বাচ্চা বউ। অর্ষা কিছু বলতে পারল না। বমি বমি লাগছিল বলে উঠে বসতে চাচ্ছিল। আহনাব ওর কাঁধে হাত রেখে উঠতে সাহায্য করছিল, কিন্তু ততক্ষণে অর্ষা আহনাবের গায়েই গড়গড় করে বমি করে দিয়েছে। আহনাব হতাশ দৃষ্টিতে তাকিয়ে থাকলেও সরল না। অর্ষা ততক্ষণে বমি করে ক্লান্ত। সাজেদা বেগম রুমে ঢুকে এই অবস্থা দেখে কি বলবেন বা করবেন হুট করেই বুঝে উঠতে পারলেন না। মাকে দেখে আহনাব শান্ত কণ্ঠে বলল, মা, অর্ষাকে ওয়াশরুমে নিয়ে যাও। সাজেদা বেগমও তাই করলেন। আহনাব রুম পরিষ্কার করতে করতে অর্ষাকে ফ্রেশ করে নিয়ে এলেন সাজেদা বেগম। এরপর আহনাব গেল ফ্রেশ হতে। মাত্র বমি করেছে বিধায় সাথে সাথে খাবার খেতে দিলেন না সাজেদা বেগম। তিনি রান্নাঘরে গিয়ে চট করে কাঁচামরিচ দিয়ে তেঁতুল মেখে আনলেন। জ্বরের তেঁতু মুখে তেঁতুলি ভালো লাগবে এখন। অর্ষা, এটা খাও। খাটের সাথে হেলান দিয়ে শুয়েছিল অর্ষা। সাজেদা বেগমের হাত থেকে বাটি হাতে নিয়ে শুধালো, তেঁতুল? হ্যাঁ খাও, ভালো লাগবে, রুচিও হবে। ভাত এখন খাওয়ার দরকার নেই। আমি মালটার জুস দিয়ে যাচ্ছি আর কমলা দিয়ে যাচ্ছি। এখন কোনো কিছু লাগবে না মা। তুমি বেশি কথা বলবে না, আমি যা বলবো সব শুনবে। তিনি চলে যাওয়ার পর অর্ষা তেঁতুল খাওয়া শুরু করে। একমাত্র এই খাবারটাই এখন তার ভালো লাগছে। আহনাব আবার গোসল করে এলো। অর্ষার খারাপই লাগলো ওকে দেখে। ভারী দীর্ঘশ্বাস নিয়ে ক্ষীণ স্বরে বলল, সরি। আহনাব ব্রু কুঁচকে বলেন, কিছু বললে? সরি। সরি? সরি কেন? বমি করে দিলাম যে। এখানে সরি বলার কি হলো? তুমি নিজের খেয়াল রাখছো না একদম, এর জন্য অবশ্যই সরি বলা উচিত তোমার। কি খাচ্ছ এখন? তেঁতুল খাবেন? না, তুমি খাও। আমার কিছুই ভালো লাগছে না। জ্বরে এত কাবু এর আগে কবে হয়েছিলাম ঠিক মনে পড়ছে না আমার। মনে পড়লে কি ভালো হয়ে যাবে? ঠিক মতো খেতে হবে, নিজের যত্ন নিতে হবে। আমার জন্য আপনাকে আর মাকে এখন কষ্ট করতে হচ্ছে। এত ফর্মালিটিস কেন দেখাচ্ছ? আমি আর মা কি তোমার পর? তবু কি আবার? বেশি কথা না বলে খাও। না খেয়ে খেয়ে শরীরে যা হাল করেছ। আহনাব বারান্দায় যাওয়ার জন্য পা বাড়িয়েছিল। পেছন থেকে অর্ষা শুধালো, আপনি আমার এত যত্ন কেন নেন? আহনাব দাঁড়িয়ে পড়ল। পিছু ফিরে শান্ত কণ্ঠে বলল, কারণ তুমি আমার বউ। সময় চিরপ্রবাহমান, সময় বদলায়, সেই সাথে বদলায় মনের আশা, আকাঙ্ক্ষা
ও অনুভূতি। হয়তো অনুভূতি প্রখর হবে, নয়তো হবে ভোঁতা। কোনো কিছুই এক প্রকার থাকবে না সব সময়। কখনো বাড়বে, কখনো কমবে, কখনো প্রিয় হবে, কখনো হবে অপ্রিয়। অর্ষার মাঝেও এমন পরিবর্তনই লক্ষ্য করেছে সবাই, এমনকি অর্ষা নিজেও। এখন আর আগের মতো করে রিহানের কথা মনে আসে না। সেই সময়টুকু দখল করে নিয়েছে আহনাবের চিন্তা ভাবনা। আহনাবের এত ভালোবাসা, যত্ন উপেক্ষা করা সম্ভব ছিল না অর্ষার। বোধ করি অন্য কোনো মেয়ে থাকলেও তারও সাধ্য হতো না উপেক্ষা করার। তাছাড়া মেয়েরা স্বভাবতই একটু ভালোবাসার কাঙাল হয়। কেউ একটু ভালোবাসলে, যত্ন করলে মেয়েরা গলে যায়, দুর্বল হয়ে যায়, খুশি হয়ে যায়। প্রিয়জনের জন্য মেয়েদের খুশি করা খুবই সহজ, শুধু একটু বিশুদ্ধ ভালোবাসা দিলেই হয়। এর বিনিময়ে তারা গোটা বিশ্বের সকল ভালোবাসা প্রিয় মানুষটির পদতলে উপস্থাপন করতে প্রস্তুত। সেখানে অর্ষা না চাইতেও আহনাবের ভালোবাসা এত বেশি পরিমাণ পেয়ে আসছে, যেটা উপেক্ষা করা সম্ভব হয়নি। এই যে অর্ষা যখন অসুস্থ ছিল, আহনাব ওকে ছোট বাচ্চার মতো আগলে রেখেছে, যত্ন নিয়েছে। মানুষটা অফিসে থাকলেও যেন মন পড়ে থাকতো বাড়িতেই অর্ষার কাছে। মাঝে মাঝে অর্ষা ভেবে পায় না যে মানুষ এত নিখুঁত হয় কি করে, কেন তার কোনো দোষ শত্রু অর্ষা খুঁজে পায় না। তাছাড়া যেই ছেলের মা একজন আদর্শ নারী হয়, তার সন্তানও যে আদর্শবান হবে, এতে তো সন্দেহের কোনো অবকাশ থাকে না। আহনাবের বাবাও খুবই যত্নবান। সকালে অফিসে যাওয়ার পূর্বে বারবার করে স্ত্রীকে বলে যেতেন অর্ষা যেন ভালো করে খেয়াল রাখেন। রাতে বাড়িতে ফিরেও তিনি সবার আগে অর্ষার খোঁজখবর নেবেন। এই যে এত সুখ, আনন্দ, সমস্ত কিছু তার স্বপ্ন মনে হয়। মাঝে মাঝে ভাবে সে হয়তো কোনো দিবা স্বপ্ন দেখছে, কিন্তু পরক্ষণেই তার ভাবনা ভাঙে। কোনো কিছুই স্বপ্ন নয়, সব সত্যি। তবে স্বপ্নের মতোই সত্যি। রিহানকে হারানোর পর তার মনে হয়েছিল পৃথিবীতে তার মতো অভাগী, অসুখী হয়তো দ্বিতীয় আর কেউ নেই। তার ভাগ্যে হয়তো আল্লাহ সুখ লিখে রাখেননি। নিজের পরাজয়, দুঃখ, কষ্টকে যখন মেনে নেবে বলেই সিদ্ধান্ত নিল, তখন আল্লাহ তাকে দুহাত ভরে দিতে শুরু করেছেন। নতুবা এমন শ্বশুরবাড়ি কিংবা স্বামী পাওয়া এতটাও সহজ ছিল না। খারাপ সময়টাই আল্লাহর উপর রাগ করত, অভিমান করত বলে এখন তার নিজেকে ভীষণ লজ্জিত লাগে, অনুতপ্ত হয়। এই জন্য সে আল্লাহর কাছে ক্ষমাও চায়। এত সুন্দর জীবন দেওয়ার জন্য শুকরিয়াও আদায় করে সে প্রতিনিয়ত। রাতে আকাশের দিকে তাকিয়ে যখন জীবনের সুখ দুঃখের হিসাব নিকাশ করছিল অর্ষা, তখন ঘাড়ে কারো উষ্ণ নিঃশ্বাস এসে লাগলো। চকিতে ফিরে তাকালো পেছনে। আহনাব হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে, অথচ তার চোখে মুখে ক্লান্তির প্রতিচ্ছবি। ঘামে মুখ ও কপালে কিছু চুল ভিজে আছে, গায়ের শার্টও ঘামে ভেজা। তবুও তাকে কতটা খুশি ও প্রাণবন্ধ দেখাচ্ছে। আহনাবও কিছু জিজ্ঞেস করতে হলো না, সে নিজে থেকেই সব বলল। বিশ্বাস করো, অফিস করে ভীষণ ক্লান্ত লাগে, কিন্তু লাঞ্চের পর ভালো লাগে। সময়টা কখন যাবে, কখন 5টা বাজবে আর কখন অফিস শেষ হবে, সেই মুহূর্তেই গুনতে থাকি। বাড়িতে ফিরলে আমার মিষ্টি বউটাকে দেখতে পারবো। এই অপেক্ষাটুকু আমাকে এতটা স্বস্তি দেয়। এই দেখো, তোমাকে দেখার পর আমার সব ক্লান্তি কেটে গেছে। মনে হচ্ছে এই মুখটা দেখার অপেক্ষাটুকু পার করার জন্য আমি 100 বছর ক্লান্ত থাকতে প্রস্তুত। অর্ষা হেসে ফেলল, বলল, সবসময় শুধু ঢং। ঢং? আমার অনুভূতিকে তোমার ঢং মনে হলো? হয়েছে, তর্ক বিতর্ক পরে করা যাবে, আগে গিয়ে ফ্রেশ হয়ে আসুন। তুমিও চলো। কোথায়? ওয়াশরুমে। দুজন একসাথে গোসল করলাম না হয়? অর্ষা চোখ পাকিয়ে আহনাবের বাহুতে কিল বসিয়ে বলল, অসভ্য লোক। অর্ষা চলে যাওয়ার পর আহনাব গা দুলিয়ে হাসতে লাগলো। পরক্ষণে কাপড় বদলে সে গোসল করে এলো। সবাই মিলে রাতের খাবার খেয়ে আহনাব আগে রুমে এলো। অর্ষা এবং সাজেদা বেগম খাবার টেবিলে সব ভালো মতো রেখে গুছিয়ে তারপর গেল ঘুমাতে। অর্ষা রুমে গিয়ে দেখলো আহনাব চোখের ওপর হাত রেখে শুয়ে আছে। লাইট নিভিয়ে অর্ষাও গিয়ে পাশে শুয়ে পড়ল। আহনাব চোখের ওপর থেকে হাত সরিয়ে পাশে তাকিয়ে দেখে অর্ষা অন্যদিক ফিরে শুয়ে আছে। সে ক্ষীণস্বরে ডাকলো, অর্ষা। অর্ষা পাশ ফিরে বলল, হুম? অন্ধকারে দুজনের চোখ হয়ে এসেছে ততক্ষণে। আহনাব নিজের বুকের বাম পাশে হাত রেখে বলল, এখানে ব্যথা করছে। অর্ষা বুঝতে পারলো আহনাব কি চাচ্ছে, তবুও না বোঝার ভান ধরে বলল, কেন?
এটা যার জায়গা সে নিচ্ছে না, তাই ফাঁকা পড়ে আছে। যার জায়গা সে নেবে নাকি অন্য কাউকে দেবো বুঝতে পারছি না। অর্ষা তড়িৎ গতিতে আহানাবের বুকে মাথা রাখলো। আহানাব শব্দ করে হেসে শক্ত করে জড়িয়ে ধরলো অর্ষাকে। অর্ষা চাপা রাগ দেখিয়ে বলল, এটা আমার জায়গা, দলিল করে নিয়েছি, আপনি অন্য কাউকে দেওয়ার সাহস কিভাবে দেখান? তাহলে তোমার জায়গা রেখে তুমি দূরে থাকো কেন? আমার কষ্ট হয় না? আর কষ্ট পেতে হবে না। অর্ষা, হুম? আদর করবো। অর্ষার শরীর শিউরে উঠল মুহূর্তে। কণ্ঠস্বর রোধ করে এলো, মৃদু স্বরে বলল, এখন না, তাহলে কখন? অন্য কোনো সময়। এখন কি সমস্যা? এমনি। আহানাব কিছুটা মনক্ষুণ্ণ হয়ে বলল। আচ্ছা। এরপর আর একটা কথাও বলল না আহানাব, চুপ করে শুয়ে রইল। আহানাবের নীরবতা অর্ষাকে পীড়া দিচ্ছে। বেশ কিছুক্ষণ পর সে ডাকলো, শুনছেন? হুম। ঘুমিয়ে পড়েছেন? না। একটা কথা বলবো। বলো। একটা চুমু দেবেন? আহানাব অবাক হয়ে বলল, কি? একটা চুমু দেবেন কপালে? বিস্ময়ে ভাটা পড়ল আহনাফের। কণ্ঠস্বর নিচু হয়ে এলো, বলল। ও। এরপর সে অর্ষার কপালে একটা চুমু খেলো। অর্ষার ডান গালে হাতে রেখে বলল, এখানে একটা। পুনরায় আহানাবকে অবাক হতে হলো, কিন্তু মুখে কিছু বলল না। ডান গালে চুমু খেলো সে। অর্ষা বাম গালে হাত রেখে বলল, এখানে একটা। আহানাব বাম গালে চুমু খেলো। অর্ষা চোখের পাতায় হাত রেখে বলল, দুই চোখে। আহানাব দুই চোখের পাতায় চুমু খেলো। ক্রমান্বয়ে তার ভেতরের চঞ্চলতা বেড়ে যাচ্ছে। বিশ্বাসই হচ্ছে না এটা অর্ষা। এবার অর্ষা নাকে আঙ্গুল রেখে বলল, এখানে একটা। আহানাব এবার অর্ষাকে বুক থেকে নামিয়ে বালিশে শুয়ে দিল। নিজে কিছুটা অর্ষার ওপর ঝুঁকে নাকে চুমু খেলো। অর্ষা লজ্জা লাগলেও মুচকি হাসল সে। নিঃশ্বাস আটকে বলল, ছোটে। এবার সবচেয়ে গভীর চুমুটা খেলো আহানাব। অর্ষা কোনো প্রকার বাধা প্রদান করলো না। কোনো চুমু আর তাকে নিজে থেকে চাইতে হলো না। ঠোঁট থেকে গলায়, ঘাড়ে, বুকে অজস্র চুমু খেতে লাগলো আহানাব। অর্ষার শরীর অসাড় হয়ে আসছিল। অদ্ভুত রকম ভীতি ও আনন্দ উভয় অনুভূতি অনুভব হচ্ছিল তার। অচেনা অজানা অনুভূতির সম্পর্কে এতদিন শুধু জানলেও আজ সে নিজেই পরিচিত হচ্ছে। শরীর ছোঁয়াটা তখনই আনন্দের ও সুখের হয় যখন সেখানে ভালোবাসা থাকে, সম্মান থাকে, এবং অর্ষাও যে অতীতের সকল পিছুটান ভুলে আহানাবকে ভালোবাসতে শুরু করেছে তাতে বোধ করি কারো কোনো সন্দেহ নেই। সঠিক নারীর ভালোবাসার যত্ন নিলে কমে না কখনো, বরং বাড়ে। অর্ষার ভার্সিটিতে অনুষ্ঠান আছে, এই জন্য কিছু কেনাকাটা করা লাগবে। আহনাবের অফিস আছে বিধায় অর্ষা শম্পাকে নিয়ে বের হয়েছে। তাছাড়া শম্পারও কেনাকাটা বাকি, তাই দুই বান্ধবী কেনাকাটার পাশাপাশি একটু ঘুরবে ফিরবে বলে ঠিক করলো। দুজনে রিকশায় ওঠার আগে 2 প্লেট ফুচকা খেয়ে নিল। শম্পা বলল, তোকে তো একটা কথা বলা হয়নি। কি কথা? জানতে চাইলো অর্ষা। বাসা থেকে বিয়ের কথা বলছে। এটা তো খুব ভালো, সবাই বিয়ে করে ফেলছে, আর তুই কত বসে থাকবি? বসে তো থাকতে চাই না, বিয়ে আমিও করতে চাই, কিন্তু যাকে তাকে তো আর বিয়ে করা যায় না। যাকে তাকে কেন বিয়ে করবি? তোর যাকে পছন্দ হবে তাকেই করবি। বিয়ে ঠিক হওয়ার পর না হয় 1 মাস সময় নিবি, ততদিনে দুজন দুজনকে চেনার সুযোগ হয়ে যাবে। এটা অবশ্য ভালো আইডিয়া। তাহলে বাসায় কি ছেলে দেখতে হ্যাঁ বলে দেব? অবশ্যই। শম্পা হেসে বলল, তোর একটা দেবর থাকলে কত ভালো হতো, তাই না? 2 বান্ধবী এক বাড়ির বউ হতাম। অর্ষাও তখন হেসে বলল, দারুণ হতো। শপিং মলের সামনে এসে রিক্সা থেকে নামলো দুজন। ভাড়া মিটিয়ে ভেতরে গেল। প্রথমেই গেল ওরা শাড়ি কিনতে। অকেশনে সবাই শাড়িই পরবে। ভার্সিটি থেকে রং সিলেক্ট করে দিয়েছে, শুভ্র রঙের শাড়ি পরতে হবে। দুজনে ঘুরে ঘুরে অনেকগুলো শাড়ি দেখলো, কোনো শাড়ি তাদের মন পুত্ত হচ্ছে না। অনেকগুলো দোকান চক্কর দিয়ে নিজেরাই হাঁপিয়ে উঠেছে, সেই সঙ্গে বিরক্তও তারা নিজেদের ওপর। শম্পা বিরক্ত মাখা কণ্ঠে বলল, এর চেয়ে অনলাইনে অর্ডার করলেই বোধহয় ভালো হতো। বাসার সামনে এসে দিয়ে যেত, অনায়াসে রিসিভ করতে পারতাম পার্সেল। একদম গাধা খাটুনি খাটতে হতো না। এসেছি যখন শাড়ি কিনেই ফিরবো আজ, কিন্তু শেষে এখন চল জুতো কিনবো আগে। শম্পা অবাক হয়ে বলল, আগেই জুতা? হ্যাঁ চল, তারপর অর্নামেন্টস এবং শেষে শাড়ি। শম্পা রাজি হলো। দুজনে ঢুকলো এপেক্সের শোরুমে। ঘুরে ঘুরে জুতা দেখছিল ওরা।
একটা জুতা অর্ষার বেশ ভালো লেগেছে। সেই জুতাটার ট্রায়াল দেওয়ার জন্য সোফায় বসলো। তখনই পাশ থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো। অর্ষা, কেমন আছো? অর্ষা জুতা পরার জন্য ঝুঁকেছিল। মাথা নিচু করে তাকাতেই ব্রু কুঁচকে গেল তার। সানগ্লাস ও মাস্ক পরা লোকটাকে চিনতে তার একটু অসুবিধা হলো না, তবু সে না চেনার ভান ধরেই বলল, কে আপনি? রিহান চোখ থেকে সানগ্লাস খুলে বলল, আমায় চিনতে পারছো না? অর্ষার সোজা সাপটা উত্তর। না। রিহান আশেপাশে তাকালো। সবাই সবার মতো ব্যস্ত, কেউ এখন তাকে লক্ষ্য করবে বলে মনে হয় না। সে মাস্ক খুলে ফেলল। অর্ষা তাও তাকিয়ে রইল ফ্যালফ্যাল করে, যেন শত চেষ্টা করেও সে এই মানুষটাকে চিনতে পারছে না। অর্ষাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রিহান বলল, এভাবে তাকিয়ে আছো কেন? আপনাকে চেনার চেষ্টা করছি। মজা করছো? মজা করব কেন? আপনার সাথে কি আমার মজার করার কোনো সম্পর্ক আছে? শম্পা অন্য সাইডে জুতা দেখছিল। অর্ষা কোথায় আছে দেখার জন্য আশেপাশে তাকাতে রিহানকে দেখে সে চমকে গেছে, তাই জুতা রেখে এগিয়ে এলো। তার মেজাজ চটে আছে রিহানকে দেখে। অর্ষাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? অর্ষা বেশ স্বাভাবিক থেকেই বলল। শম্পা জবাব দিল না, রিহানের দিকে তাকালো। সে থমথমে মুখে অর্ষার মুখের দিকে তাকিয়ে আছে। বোঝাই যাচ্ছে অর্ষার আচরণে সে বেশ অপমান বোধ করছে। অর্ষা বেশ কিছুক্ষণ মন থেকে বলল, ও হ্যাঁ, মনে পড়েছে, চিনতে পেরেছি আমি আপনাকে। আপনি তো বেশ সুপরিচিত গায়ক ও সুরকার হিসেবে, পাবলিক ফিগার। কি একটা অবস্থা বলুন তো! আমি তো আপনাকে চিনতেই পারিনি। সরি, ভুল হয়ে গেছে আমার। একটা অটোগ্রাফ দেবেন? তুমি আমাকে অপমান করছো? অর্ষা বসা থেকে উঠে দাঁড়ালো, বিদ্রুপের সুরে বলল, তাই? অপমান? খুব গায়ে লাগছে। আমারও লেগেছিল সেদিন, যেদিন আপনি আমায় দেখেও উপেক্ষা করে গেছেন। এমন একটা ভান ধরেছিলেন যেন আপনি না, আমি আপনাকে চিট করেছিলাম। আর এটা তো যেমন তেমন বাদই দিলাম, সবচেয়ে বড় আঘাতটা আপনি আমায় দিয়ে গেছেন। প্রচন্ড বাজেভাবে ঠকিয়েছেন আপনি আমাকে, মাঝপথে ছেড়ে দিয়েছেন। আপনি সুরকার ও গায়কের পাশাপাশি একজন ভালো অভিনেতাও হতে পারতেন। নেক্সট টাইম অবশ্যই ট্রাই করবেন প্লিজ। বেশ নাম কামাবেন, ড্যাম শিওর। আর একজন প্রতারকের পিওর ফ্যান হিসেবে আপনার ফ্যান আমি। আফটার অল, আমি আপনার প্রতারণার শিকার হয়েছি কিনা, অভিনেতা হিসেবে ফার্স্ট অটোগ্রাফটা কিন্তু আমাকেই দেবেন। রিহান মাথা নত করে ফেলল। অর্ষা বলল, প্রতারকদের মাথা নত করা মানায় না তো। অনেকদিন পর তোমায় দেখে কথা না বলে থাকতে পারছিলাম না, তাই জ্যাচেই কথা বলতে এসেছিলাম। ভাবিনি তোমার প্রতিক্রিয়া এমন হবে। অর্ষা নিজের মেজাজ ধরে রাখতে পারছিল না। সে চিবিয়ে চিবিয়ে বলল, কেন, তুমি কি ভেবেছিলে এতদিন পর কথা বলতে আসবে বলে তোমায় বরণ ডালা দিয়ে বরণ করে নিয়ে কথা বলবো? শুনেছি বিয়ে করেছো, বউ নিয়ে সুখে আছো, অযথা আমার প্রতি আলগা দরদ দেখাতে এসো না। রিহান বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। অর্ষা যে তার সাথে এভাবে কথা বলবে সে এটা কল্পনাও করেনি। করলে হয়তো কথা বলার সাহস করতো না। মেয়েটি কতটা বদলে গেছে। একসময় এই মেয়ে কিনা রিহান বলতে অজ্ঞান ছিল, আর এখন রিহানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অর্ষা বলল, এভাবে তাকিয়ে আছো কেন? চিনতে কষ্ট হচ্ছে আমায়? তোমার পাগলের মতো ভালোবাসা আমিটা এখন তোমায় অসম্ভব ঘৃণা করি। বুঝতে পারছো আঘাতটা কতটা প্রবল ছিল? রিহানের কথা বলার মতো ভাষা নেই। শম্পা অর্ষার হাত ধরে বলল, চল এখান থেকে, এসব মানুষদের থেকে দূরত্ব বজায় রাখাই ভালো। অর্ষা আর দাঁড়ালো না সেখানে। প্রতারকের মুখ দেখার আর ইচ্ছে নেই তার। সে শম্পার সাথে দোকান থেকে বেরিয়ে একটা কফি শপে বসলো। মেজাজ ঠান্ডা করে এরপর আবারও কেনাকাটা শুরু করলো দুজন। এর মাঝে রিহানকে নিয়ে তারা কোনো কথাই তুলল না। পিছুটার মরিচিকাকে কথোপকথনে গুরুত্ব দিতে নেই। অর্ষের ভীষণ অস্থির লাগছিল। গয়নার দোকানে চুকে লকেট দেখতে দেখতে সে আহনাফকে কল করলো। আহনাফ কল কেটে কল ব্যাক করলো। অর্ষা বলল, ফ্রি তুমি? তোমার জন্য আমি সবসময় ফ্রি। বলো, কি বলবে? কেনাকাটা শেষ? চলছে এখনো। একটা কথা বলতাম। বলো না জান। অর্ষা এদিক ওদিক তাকালো একবার, এরপর বেশ শান্ত কণ্ঠে বলল, ভালোবাসি। ফোনের ওপাশে মুচকি হাসলো আহনাফ। চেয়ারে হেলান দিয়ে বসে বলল, ভালোবাসি আমার পাগলি বউটা। অর্ষা বাবার বাড়ি বেড়াতে এসেছে, 2 দিন হবে। আমিনা বেগম তাই ঐশীকেও শ্বশুরবাড়ি থেকে কয়েকদিনের জন্য নিয়ে এসেছেন। 2 মেয়ের সব পছন্দের খাবার দাবার রান্না হচ্ছে বাসায়। অর্তি সব খাবারই খাচ্ছে, মাঝে মাঝে আবার গাল ফুলিয়ে বলছে,
শুধু আপুদের পছন্দের খাবার রান্না করছো কেন আম্মু? আমার পছন্দের খাবার কই? আজ আমার বিয়ে হয়নি বলে এমন অবহেলা। অর্থির এমন পাকনামো কথা শুনে সবাই হাসে। যতগুলো রান্নাই হোক, এখানে অর্থিরও যে পছন্দের খাবার নেই এমনটা নয়। তবুও ছোটদের অভিযোগে শেষ থাকে না। তাদের ভালোবাসায় কেউ ভাগ বসালেও সহ্য করতে পারে না। সে যদি মায়ের পেটের আপন বোনও হয় তাতেও নয়। তবে অর্থি ভীষণ খুশি দুবোন বাড়িতে এসেছে বলে। বাড়িটা আবার আগের মতো লাগছে, বরং আগের চেয়ে আরো বেশি আনন্দ হচ্ছে এখন। ওসমান আলম প্রতিদিন অফিস থেকে ফেরার পথে কিছু না কিছু খাবার অথবা গিফট কিনে নিয়ে আসবে তার 3 মেয়ের জন্য। এছাড়া গতকাল ঐশী অর্ষা আসার পরই সন্ধ্যায় বাড়ির সবাই মিলে রেস্টুরেন্টে খেতে গিয়েছিল। আহনাফ ও তামিম অফিসের কাজের জন্য এখানে থাকতে পারছে না। যখন দুবোনের যাওয়ার সময় হবে তখন এসে 1 দিন বা 2 দিন থেকে তারপর ওদের নিয়ে যাবে। ঐশী আর অর্ষা মিলে আজ রান্না করেছিল। মায়ের ছুটি আপাতত আজ। যদিও আমিনা বেগম মেয়েদের দিয়ে মোটেও রান্না করাতে চাননি, কিন্তু কন্যাদ্বয়ের জেদের কাছে হার মানতে হয়েছে। তার কোনো কাজ না থাকায় তিনি ড্রয়িং রুমে বসে বসে অর্থির ড্রয়িং দেখছিলেন। অর্ষার ফোন বাজছিল, তখন রুমে অর্থির দৌড়ে গিয়ে ফোন আনলো। আমিনা বেগম জিজ্ঞেস করলেন, কে? ভাইয়া ফোন করেছে। এরপর ফোন নিয়েই ছুটে গেল রান্নাঘরে। ব্যস্ত কণ্ঠে বলল, আপু, ভাইয়া ফোন করেছে। অর্ষা আরও ব্যস্ত ছিল, তাই বলল, রিসিভ করে কথা বলো। বলো যে আমি এখন কাজ করছি। অর্থি ফোন রিসিভ করে আবার ড্রয়িং রুমে চলে গেল। হোয়াটসঅ্যাপে ভিডিও কল রিসিভ করতেই আহনাফের হাস্যোজ্জ্বল মুখটা ভেসে উঠল। অর্থি সালাম দিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছেন ভাইয়া? আহনাফ হেসে বলল, এতক্ষণ তো ভালো ছিলাম না, কিন্তু এখন তোমাকে দেখার পর ভালো আছি। অর্থি মুখ ভেঙচি কেটে বলল, ইস ঢং, আপুকে কিন্তু বলে দিব। কি বলবে? এই যে আপনি আমার সাথে ঢং করেন, এটা বলে দিব। ঢং না, সত্যি। আর সত্যি কথা দিনে 999 বার বলা যায়। অর্থি আবারও ভেঙচি কাটল। আহনাফ হেসে বলল, তোমার আপু কোথায়? আপু তো রান্না করছে। তাই নাকি? আর আম্মু কোথায়? এই যে এখানেই, কথা বলবেন? হ্যাঁ দাও। আমিনা বেগমকে ফোন এগিয়ে দিল অর্থি। সালাম দিয়ে আহনাফকে জিজ্ঞেস করলো, আম্মু ভালো আছো? আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আর কিভাবে থাকি আম্মু, বউটাকে তো নিয়ে নিজের কাছে রেখে দিয়েছো। আমিনা বেগম হেসে ফেললেন, বললেন, তোমাদের বাড়িই তো থাকে, মাত্র 2 দিন হয়েছে এসেছে, তাতেই এত চোখে হারাচ্ছ? তাহলে আমি কিভাবে 2 মেয়েকে ছাড়া থাকি বলো তো? তোমার তো সান্ত্বনার জন্য অর্থী আছে, আমার জন্য হলে বাকি দুজনের কথা ভুলে থাকতে পারো, কিন্তু আমার তো আর কোনো বউ নাই। আমিনা বেগমের হাসি থামছেই না। এই ছেলেকে তিনি প্রথমে ভীষণ গম্ভীর ভাবতেন, কিন্তু ধীরে ধীরে তামিনের মতো আহনাফ এই বাড়ির ছেলে হয়ে উঠেছে। তার মনেই হয় না যে এই দুজন তার মেয়ে জামাই, বরং মনে হয় তার নিজেরই ছেলে। সবাই একসাথে হলে বাড়িটা আনন্দে গমগম করে ওঠে। প্রতিদিন নামাজ পড়ে তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, এমন সোনার টুকরা 2টা ছেলেকে আল্লাহ তার মেয়েদের ভাগ্যে দিয়েছেন। তাই দুজনের কথা বলার মাঝে অর্থি গিয়ে অর্ষাকে টেনে নিয়ে এসেছে। অভিযোগের সুরে বলছে, আপু দেখো, ভাইয়া আরেকটা বউয়ের কথা বলে। অর্ষা এসে মায়ের পাশে দাঁড়ালো। ওকে দেখতে পেয়ে আহনাফ বুকে হাত রেখে বলল, ইস কি শান্তি, বুকটা ভরে গেল। অর্ষা ভেঙচি কাটল। আহনাফ তখন বলল, আম্মু তোর চোখটা একটু বন্ধ করো তো। আমিনা বেগম অবাক হয়ে বললেন, আমি কেন? করো না। আমিনা বেগম হাত দিয়ে চোখ ঢাকলেন। আহনাফ সঙ্গে সঙ্গে ফ্লাইং কিস দিল অর্ষাকে। অর্ষা ভ্যাবাচাকে খেয়ে গেলেও কিছু বলল না। আহনাফ বলল অর্ষা। আহনাফ ফের বলল, আম্মু এবার চোখ খোলো। আপনি একটা বদ। আম্মু কষ্ট করে আরেকবার চোখটা বন্ধ করো। আমিনা বেগম হাসেন, আবার লজ্জাও পাচ্ছেন। তিনি চোখ বন্ধ করতেই আহনাফ আবারও ফ্লাইং কিস দিল। এরপর বলল, আম্মু চোখ খোলো। আমিনা বেগম আর লজ্জায় কথা বলতে পারলেন না। যদিও তিনি কিছু দেখেননি, তবে আন্দাজ তো করতে পেরেছেন।
তাই ফোন মেয়ের হাতে ধরিয়ে দিয়ে বললেন, তোরা কথা বল, আমি রান্নাঘরে যাই। অর্ষা ফোন দিয়ে নিজের রুমে চলে এলো। চোখ পাকিয়ে বলল, আপনি খুবই অসভ্য। কেন? আমি কি করেছে? মায়ের সামনে চুমু দেওয়ার মানে কি? আম্মুকে দেখেছে নাকি? না দেখুক, বুঝেছে তো। আপনার মাথা। এই শোনো না,